নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। জনজাতি হোস্টেলের ছাত্রছাত্রীদের দৈনিক স্টাইপেন্ড ৮০ টাকা থেকে বৃদ্ধি করে বর্তমানে তা করা হয়েছে ১০০ টাকা। বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সরকারকে ধন্যবাদ সূচক র্যালি এবং আলোচনা সভার আয়োজন করে অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় জনজাতিদের জন্য কুম্ভীরাশ্রু ফেলছেন অনেকে, শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য কাজ করছেন তারা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জনজাতিদের অধিকার প্রতিষ্ঠা করা এবং তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা এই সরকার যে প্রো জনজাতি সেটা কিন্তু কাজের মাধ্যমে আমরা কিন্তু সেটা বুঝাচ্ছি। দ্য অ্যাকশন ইজ অলওয়েজ লাউডার দেন ওয়ার্ড। আগে কিন্তু এখন আমরা দেখি অনেকের কুম্ভীরাশ্রু অনেকে কুম্ভীরাশ্রু দেখায়, গিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফটো দেখায়, এই করে সেই করে, কাজের কাজ কিছুই করেনি। কাজের নামে অষ্টরম্ভা, যার ব্যক্তিগত উন্নয়নের জন্য এগুলো করছে, কারণ সুযোগ পেয়েছে। এখন গণতন্ত্র আমরা ফিরিয়ে দিয়েছি, সেই গণতন্ত্রকে ব্যবহার করে সেটাকে ক্যামোফ্লেজ করে নিজেকে এই কুম্ভীরাশ্রু দেখাচ্ছে। আমাদের সরকার আসার পর, এর আগে যে সরকার ছিল, এই জনজাতিদের কি বানিয়েছে? বিভিন্ন জনজাতি গোষ্ঠীর টেররিস্ট গ্রুপ বানিয়েছিল। ওনারা এইসব কাজ করেছেন। আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রীজি আমরা সবাই মিলে আজকে তাদেরকে এই টেরোরিজম থেকে ফিরিয়ে এনেছি। আমরা আজকে মধ্যপ্রাচ্য যুদ্ধের আবহে রাজ্যে পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে তৎপর প্রশাসন। কৃত্রিম সংকট ও কালোবাজারি রুখতে আগাম প্রস্তুতি হিসেবে মঙ্গলবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন খাদ্যমন্ত্রী। আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হলেই তার প্রভাব দ্রুত পড়ে আমদানি নির্ভর অর্থনীতিতে। ভারতে যেহেতু তেলের ক্ষেত্রে বড় অংশেই আমদানি নির্ভর, ফলে আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিফলন দেশের জ্বালানি বাজারে পড়বে এমন আশঙ্কা অমূলক নয়। তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে বাস্তবিক কোনো জ্বালানি সংকটের পরিস্থিতি নেই। মঙ্গলবার সার্বিক বিষয় নিয়ে রাজ্য সচিবালয়ে বৈঠক করেন খাদ্যমন্ত্রী ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইন্ডিয়ান অয়েলের যে প্রতিনিধি, তাদের সাথে কথা বলে এই মিটিংয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং দীর্ঘক্ষণ আমাদের মিটিং চলেছে। তাতে আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে তাদের তরফ থেকে, রাজ্যে যা স্টক রয়েছে পেট্রোল, ডিজেল, এলপিজি, তা আগামী ১ মাস ব্যাপী কোনো ধরনের ক্রাইসিস রাজ্যে সংঘটিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি বা সেটা নেই। নর্মালি আপনারা জানেন যে যখন বর্ষার সিজন শুরু হয়, আসাম আগরতলা রোডে যখন কোনো রেলওয়ে ট্র্যাক ডিরেলমেন্ট হয় বা পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়, তখন পণ্য নিয়ে বা পেট্রোল ডিজেল নিয়ে যে ট্যাঙ্কারগুলো বা সেই ট্রেন আসতে যখন অসুবিধা হয়, তখন আমাদের সেই ক্রাইসিসটা শুরু হয়। কিন্তু এখন সিজন বা এখন যা পরিবেশ রয়েছে, আবহাওয়া রয়েছে, তার সম্পূর্ণ সুন্দর আবহাওয়া রাজ্যের মধ্যে যা মজুদ রয়েছে, সেটা আমি বললাম যে আমাদের রাজ্যে যে মজুদ রয়েছে পেট্রোল, ডিজেল এবং এলপিজি, তা প্রায় 1 মাসের স্টক রয়েছে। আলোচনার মাধ্যমে সেটা উঠে এসেছে। সুতরাং অযথা পেট্রোল এবং যে পাম্পগুলো রয়েছে পেট্রোল এবং ডিজেলের জন্য মানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা, মোটর বাইক নিয়ে, গাড়ি নিয়ে যে একটা দীর্ঘ লাইন, লম্বা লাইন আমরা পরিলক্ষিত করছি 2 দিন ব্যাপী, সেই লাইন যেন আগামীকাল থেকে বা আজ থেকে এটা আপনারা অযথা সেই লাইনে দাঁড়াবেন না, মানে এতে করে মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার এবং অন্যান্য পেট্রোপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন তিনি।
সচল আছে সরবরাহ ব্যবস্থাও, তবুও পাম্পগুলিতে দীর্ঘ লাইনের চিত্র দেখাচ্ছে যে সংকটের আশঙ্কা বাস্তবের চেয়ে মনস্তাত্ত্বিক প্রভাবে বেশি সক্রিয়। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তারাও এসেছিলেন আমাদের মধ্যে। জিনিসপত্র যা রয়েছে, এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো, সেগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, তার জন্যে এই এলাকায় বা এই রাজ্যে যদি জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়া হয় কালোবাজারের দ্বারা, তবে দপ্তর কিন্তু তাতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা বলেছি খাদ্য দপ্তরের আধিকারিকদেরকে খুব শীঘ্রই এনফোর্সমেন্ট প্রক্রিয়া চালু করা হবে। যদি কোথাও কোনো ধরনের অনিয়ম খবর আসে আমাদের কাছে, কালোবাজারি কোনো অবস্থাতেই বরদাস্ত করা চলবে না। এবং কোনো অবস্থাতে এই যুদ্ধের অজুহাত দেখিয়ে পেট্রোল ডিজেলের শর্টেজ বা এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের শর্টেজ করে কালোবাজারি করা হবে, সেটা কোনোভাবেই সরকার বা দপ্তর বরদাস্ত করবে না। আমরা কিছুক্ষণ আগে মাননীয় সেক্রেটারি ফুড, আমাদের ডাইরেক্টর ফুড, পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, আধিকারিকদেরকে নিয়ে আমরা মিটিং সংগঠিত করেছি। এবং দপ্তরের মন্ত্রী হিসাবে আমি প্রতিটি অংশের মানুষকে আশ্বস্ত করছি যে বর্তমানে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল এবং এলপিজি মজুদ রয়েছে, কোথাও কোনো ধরনের শর্টেজ নেই বা দাম বাড়ারও সেখানে চান্স নেই। অর্থনীতির ভাষায় একে বলা হয় প্যানিক বাইং বা আতঙ্কজনিত ক্রয় প্রবণতা। সাধারণ মানুষ যখন সম্ভাব্য মূল্য বৃদ্ধি বা সংকটের আশঙ্কা করেন, তখন আগাম মজুতের দিকে ঝোঁকেন তারা। এর ফলে প্রকৃত সংকট না থাকলেও চাহিদার সাময়িক চাপ তৈরি হয় এবং বাজারে সৃষ্টি হয় অস্বাভাবিক পরিস্থিতির। এই প্রবণতা নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ চক্র, যেখানে আতঙ্ক সৃষ্টি করে আরো আতঙ্ক। এই প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। বাজার পরিস্থিতি, মজুদের অবস্থা এবং সরবরাহ চেইনের সক্ষমতা পর্যালোচনা করা হয় বৈঠকে। মজুদদারি ও কালোবাজারের বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিহাস বলছে, আন্তর্জাতিক অস্থিরতার সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করে থাকে। বিশেষজ্ঞদের মতে, বাস্তব সংকট ও কৃত্রিম সংকট দুইয়ের পার্থক্য স্পষ্ট রাখা জরুরি। যদি সরবরাহ ব্যবস্থা সচল থাকে এবং সরকারি মজুদ পর্যাপ্ত হয়, তবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ আরও জটিল করে তুলতে পারে পরিস্থিতিকে। একই সঙ্গে সরকারকেও স্বচ্ছ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে, যাতে গুজব বা অপপ্রচার বিভ্রান্তি সৃষ্টি না করে জনমনে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে বৈশ্বিক জ্বালানির বাজারে। কিন্তু বর্তমান পর্যায়ে রাজ্যে জ্বালানির সরবরাহ স্বাভাবিক আছে, এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের গতি প্রকৃতি ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার দক্ষতার উপর। এই ক্ষেত্রে বাস্তব পরিস্থিতির সঙ্গে জনমানুষের আশঙ্কার ব্যবধান কমিয়ে আনাই হলো আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা ও ইরানের সংঘাত ক্রমশ তীব্র আকার ধারণ করায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারেও। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে বাড়ছে ভিড়। যদিও পাম্প কর্তৃপক্ষ আশ্বস্ত করছেন এ মুহূর্তে তেলের কোনো বাস্তব সংকট নেই, তবু বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জেরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা ও উৎকণ্ঠা। মধ্যপ্রাচ্যে ক্রমশ তীব্রতর হচ্ছে ইসরায়েল, আমেরিকা ও ইরানের সংঘাত। স্বাভাবিক কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। যুদ্ধ পরিস্থিতির জেরে অশোধিত তেলের দামে হঠাৎ উল্লম্ফন ঘটেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারেও। এই প্রেক্ষাপটে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি ভিড়। তবে রাজ্যে বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে পাম্প কর্তৃপক্ষের দাবি। তবুও সম্ভাব্য সংকটের আশঙ্কায় আগাম ট্যাঙ্ক ভর্তি করে রাখছেন যান চালকরা। লাইনে দাঁড়ানো একাধিক বাইক চালকের বক্তব্য, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় ভবিষ্যতে জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে। এই আশঙ্কাতেই পাম্পমুখী হচ্ছেন তারা। লাইনে দাঁড়াইছি, তেল নাকি সংকটে পড়ে যাবে ওই যুদ্ধের কারণে। এই কারণে লাইনে দাঁড়ানো। আমাদের তো কিছুদিন পরে বলবে তেল নাই।
তো আর কিছু বলার নেই আমার কাছে। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান, সংঘাতের কেন্দ্রে রয়েছে ইসরায়েল ও ইরান। ইসরায়েল অপারেশন লায়ন্স রড নামে সামরিক অভিযান শুরু করে, যার সঙ্গে যুক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি অভিযান নিয়ে। পাল্টা জবাবে অপারেশন ট্রুথফুল প্রমিস 4 চালিয়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেহরান। হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক শহর। যুদ্ধের আবহে সোমবার আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় 76.16 মার্কিন ডলারে, যা আগের তুলনায় প্রায় 4% বেশি। মার্কিন নিয়ন্ত্রিত বাজারেও লক্ষ্য করা গেছে একই হারে মূল্য বৃদ্ধি। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের রপ্তানিযোগ্য তেলের প্রায় 20% পরিবাহিত হয়। এই রুটে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে লাগতে পারে বড় ধাক্কা। ভারতের ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের প্রায় 50% তেল আমদানি এই পথেই আসে। প্রতিদিন গড়ে 25 থেকে 27 লক্ষ ব্যারেল তেল আমদানি করা হয় ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও কুয়েত থেকে। ফলে হরমুজ প্রণালীতে উত্তেজনা ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই পিঠটা কিছু না, আবার তোমার একদিন হয়তো দেখবো, ওই যে টিভিতে দেখে হয়তো বা পেপারে দেখে এরা যুদ্ধ লাগছে, এই লাগছে, ওই একটা মনের মানুষের সন্দেহ আর কি, তেল না পাওয়া যায়। কারণ অনেকে তো আগে তো একটা ইয়ে হয়েছে, তো ওই সংকটটা তারা বুঝতেছে। এখনো আমাদের মতে এখনো কোনো সংকটের কোনো কারণ নেই। তো জনমনে প্রচুর মজুদ তেল আছে, 3 দিনের আবার আছে মজুদ আছে। ওই যে যুদ্ধ তেল না আসে ওখানে, তারা ওইটা চিন্তা করে না। আবার অনেক আছে দাম নেই বাইরে থাকা, তেল পাইলেও দাম বাড়তে পারে এই কারণে। হ্যাঁ, তেল শর্ট কি কারণে শর্টে কিছু জানছেন? বিশেষজ্ঞদের মতে সরবরাহে তাৎক্ষণিক ব্যাঘাত না ঘটলেও সাপ্লাই রিস্ক প্রিমিয়াম এর কারণে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পায়। এই মনস্তাত্ত্বিক প্রভাবে আতঙ্কের জন্ম দিচ্ছে স্থানীয় স্তরে। আগরতলার পাম্প মালিকদের বক্তব্য, অযথা আতঙ্কে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করলে চাপ তৈরি হতে পারে সাময়িক চাপ। কোন তো যে মানুষ লাইন ধরতেছে, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে যে তেলের শর্টেজ আছে? আসলে দেখেন ব্যাপারটা হচ্ছে আমাদের বাস্তব দিক দিয়ে যদি বিবেচনা করেন আপনি, আমাদের ভারতবর্ষের কথা, ইন্ডিয়ার কথা, আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত যে তেল মজুত আছে মিনিমাম 2 মাস আরামসে চলবে। তাছাড়া আমাদের দুইটা বিশাল বড় প্ল্যান আছে, তেলের প্ল্যান, যেটা আপনারা জানা, আমাদের আসাম ডিপলি ঘর আছে একটা মুম্বাই আছে। ওই তেল শেষ আগে হইতে দেন না, এরপরে না আমাদের কাশিতে চিন্তা করবো, এখন তো কাশিতে প্রশ্ন ওঠে না। আর যেটা আপনার ইরাক ইরানের যুদ্ধ চলতেছে, এটা এফেক্ট হইব, এটা হইবই, এটা প্রত্যেকটা, শুধু আমাদের ইন্ডিয়া না, সেরকম ধরেন 10-12টা কান্ট্রিতে এটার এফেক্ট হইব। যদি ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরান বা ইরাক কয় যে আমরা অন্য অন্য দেশের তেল বন্ধ করে দেবো, আমরা কারণে তেল দিলাম না, তখন গিয়ে ওই ধরনের সমস্যা হইতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর নাই যে আপনার তেলের ক্রাইসিস হইব বা ক্রাইসিস হইতে পারে। কিন্তু ওখানে আমরা তো সাধারণ মানুষরা কী ভাবি, আমরা ভাবি যে ওই একটা দেশে যুদ্ধ হইতেছে, আমরা সবাই তেল স্টক করে নেই। আসলে এই জিনিসটা আমরা কেউ বুঝতেছি না যে আমরা স্টক যদি অরিজিনালি শর্টেজ হয়, আমরা কয়দিনে স্টক করে রাখতে পারি? 10 দিন, 15 দিন, 1 মাস। এরপরে তো সবার দিক হতে আমার তো এক বুঝতে হইব। এই জিনিসটা আমরা যদি না বুঝবো কিন্তু আমরা এইভাবে চলতে কিছু করার নাই। তো সেরকম কোনো আমাদের কাছে অপর্যন্ত নির্দেশ নাই যে কাছে হইব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং হরমুজ প্রণালী কতটা সচল থাকে তার উপর নির্ভর করবে আগামী দিনের বৈশ্বিক জ্বালানির বাজার। আপাতত মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের উত্তাপে উদ্বিগ্ন বিশ্ব বাজারের প্রতিচ্ছবি প্রভাব ফেলছে প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বন্যপ্রাণী, উদ্ভিদ ও সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব স্মরণ করে দিতে প্রতি বছর ৩রা মার্চ পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস। প্রকৃতির ভারসাম্য রক্ষা রাখায়
বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রত্যয়ে বিশেষ তাৎপর্য বহন করে এই দিনটি। উন্নয়ন মানেই বন ধ্বংস নয়, এতে নষ্ট হবে জীববৈচিত্র্য। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ৩রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বন্যপ্রাণী, উদ্ভিদ ও সামগ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণের বার্তা সামনে রেখে আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ কর্মসূচি। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের মানুষ। বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপনের অনুষ্ঠানে এবছরের প্রতিপাদ্য বিষয় ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ, স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকার সংরক্ষণ। প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা তুলে ধরেন ঔষধি ও সুগন্ধি উদ্ভিদের বহুমাত্রিক গুরুত্ব। আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে আয়ুর্বেদ, লোকজ চিকিৎসা ও গ্রামীণ অর্থনীতিতে এই উদ্ভিদের অবদান যে কতখানি গভীর তা আলোচনা করা হয় বিশদভাবে। পাশাপাশি এসব উদ্ভিদ নির্বিচারে ধ্বংস হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিমেষ দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে জীব বৈচিত্র্য শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং একটি সুস্থ ও স্থিতিশীল বাস্তুতন্ত্রের ভিত্তি রচনা করে। বন, বন্যপ্রাণী ও উদ্ভিদ রাজি পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের একটির ক্ষতি হলে পুরো বাস্তুতন্ত্রই বিপর্যস্ত হয়ে পড়ে। তাই টেকসই উন্নয়নের স্বার্থে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উন্নয়ন মানেই বন ধ্বংস নয়। রাজ্যের একদিকে যেমন 4 লাইনের জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে, পাশাপাশি এই ক্ষেত্র সংরক্ষণ করতে হবে বনকেও উল্লেখ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। एफडीए का फुल फॉर्म क्या है प्रवीण जी? इनको मालूम है, बिकॉज ही ऑल्सो आई एम श्योर यू हैंडल्ड इन द पास्ट। सो जब आते हैं त्रिपुरा में बताया जाता है कि 5 लेन 4 लेन रोड्स होना चाहिए, तो त्रिपुरा, व्हाट इज द साइज ऑफ त्रिपुरा? इफ वी कीप कंस्ट्रक्टिंग 4 लेन रोड्स इन त्रिपुरा, कल फॉरेस्ट खत्म हो जाएगा। सिर्फ प्रोटेक्टिंग फॉरेस्ट इज नॉट डिस्टर्बिंग द डेवलपमेंट। प्लीज कीप इट इन योर माइंड। Protecting forest is protecting our future. If forest is not there, human being cannot survive, and wildlife also cannot survive. So our first task should be protecting the forest. Are we really doing that job? I have some statistics here. I just want to tell about SCAPFORM project, what we did. We almost built more than 350 check dams. Bhanuwati, is it true? More than, I'm telling you. It can be 400, 500. And then off late created 11 model check dams, which are very special in nature. Promoted agroforestry plantations, developed ecotourism sites. For what actually? Why these are important? These are important because when we conserve soil and water, we strengthen the forest. When we strengthen the forest, wildlife remains stable. Yes, Arun? Ashok? Am I right? लेकिन तुम्हारे चेहरे में ऐसा देख रहा था, फॉरेस्ट मिनिस्टर जो बता रहा सब गलत है। हाँ? Okay. So when wildlife remains stable, conflict reduces. ये जो हाथी गांव में घुस करके लोगों का घर तोड़ते हैं, क्यों? उसका खाना नहीं मिलता जंगल। सो फॉरेस्ट वी हैव टू प्रोटेक्ट। नाउ आई डोंट नो वेदर ऑल दिस थिंग्स हैव हैपेंड और রাজ্যে হাতির মতো বন্য প্রাণীদের জীবন যাত্রায় স্বাধীনতা থাকা প্রয়োজন বলেও এদিন উল্লেখ করেন তিনি। is the same thing what they are trying to do. তো আমি জেনেই ফেললাম যে এলিফ্যান্টটা আসছে, তো এর চেষ্টাটা কি হচ্ছে? It is basically we are thinking for the human being living in that area, but we are trying to deprive that elephant. ও কি খাবে, কোথায় যাবে, it is not our touch.
we as literate people, we as responsible people in the forest department, আমাদের উচিত these elephant এরা কোথায় কোথায় থাকবে এদের একটা স্বাধীনতার একটা জায়গা তৈরি করে। যতই আমরা বলি we tell always that coexistence with wildlife, elephant, tiger, বন দপ্তরের আধিকারিক, পরিবেশবিদ, শিক্ষাবিদ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে প্রকৃতিকে সুরক্ষিত রাখতে বলে উঠে আসে এদিনের আলোচনায়। এই ধরনের কর্মসূচি প্রকৃতি ও জীব বৈচিত্র্য সংরক্ষণে সমষ্টিগত দায়িত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উঠে আসে এদিনের আলোচনায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কমলপুরের লাম্বু চৌমুহনী এলাকায় বাস চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাধানগর বাস স্ট্যান্ড থেকে ছোট ও বড় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় মঙ্গলবার। দুষ্কৃতিকারীদের বেপরোয়া দৌরাত্মে আতঙ্কিত যান চালকরা নিরাপত্তার দাবিতে এদিন রাস্তায় নামাননি গাড়ি। এর জেরে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা, বিশেষ করে সরকারি কর্মচারীরা। কমলপুরের লাম্বু চৌমুহনী এলাকায় প্রকাশ্যে এক বাস চালককে মারধরের ঘটনায় মঙ্গলবার রাধানগর বাস স্ট্যান্ড থেকে পরিষেবা বন্ধ রাখেন ছোট বড় যান চালকরা। কিছু দুষ্কৃতিকারী আচমকাই বাস থামিয়ে চালককে শারীরিকভাবে হেনস্থা করে লাম্বু চৌমুহনী এলাকায়। ঘটনাটি দ্রুত উত্তেজনা সৃষ্টি করে রাধানগর বাস স্ট্যান্ডে। এই ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তার দাবিতে তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন রাধানগর বাস স্ট্যান্ডের ছোট ও বড় গাড়ির চালকরা। চালকদের অভিযোগ, এই ধরনের ঘটনা নতুন নয়। দুষ্কৃতীরা বিভিন্ন অজুহাতে গাড়ি থামিয়ে চালকদের মারধর করে ও হুমকি দেয় প্রায়ই। যে আমরা এখান থেকে কালকে কমলপুর আগরতলা থেকে একটা গাড়ি গেছে, গাড়ির নাম্বার হচ্ছে TR06 2154। ওই গাড়িটারে মানে লাম্বু চৌমুহনীটা খালি পার হয়েছে এমন তাতেই কিছু মানে মুখের মধ্যে গামছা বান্ধা মাস্ক পরা 20-25 জন লোকে আটকাইছে। আটকাইয়া কোনো কথা নাই, দরজাটা ফিরলে ড্রাইভারের লামাইয়া খুব মারানো বোঝা। তখন ড্রাইভারের সঙ্গে আসলাম আমি নিজে খুদ। তখন আমি যখন আটকে দেখেছি আমারও সাংঘাতিকভাবে মানে ইয়ে করছে, আমার মাথাটা হাতে সবখানে আমার ইয়ে হয়েছে, ইনজুর্ড হয়েছে। এই কারণে আজকে আমরা ওই তারা খুঁজে যেতে বাই করে ওই সিন্ডিকেটের মারফতে আমরা জানাইছি, সিন্ডিকেট কিতা করে এরপর বলছি গাড়ি চলবো। মানে ছোট গাড়ি বড় গাড়ি তার শ্রমিক রেখে, যেহেতু আমার শ্রমিক এভাবে মাই গেছে আমরা চালাইতাম না গাড়ি, যার লিগে আমরা গাড়িটি ফাটাইতে আসি না, নাহলে আমরা প্রস্তুত আসলাম গাড়ি ফাটাইতে। বুঝছি। মানে এটা কতক্ষণ বন্ধ থাকবো কিছু? এটা আজকে সারাটা দিনই। সারাদিন। এই যে সাধারণ যে পাবলিক তারা যে হয়রানি শিকার হচ্ছে, ওইটা চিন্তা করি তো আমরা চাইছিলাম যে গাড়িটা চালাইতাম, কিন্তু শ্রমিকরা যেহেতু শ্রমিক একটা মায়ের খেয়ে যাই ব্যাপার সবসময় এরকম কথা, প্রায় সময় তারা দেখি এই লাম্বু চৌমুহনী মানিক ভান্ডার মাঝে মাঝে এরকম প্রায় সময় ঘটনা ঘটে। বুঝছি। ওইখানে লোকেল এই লোকটি, এর মধ্যে 2-3 জন চেহারা চিনি কিন্তু নাম কইতে পারি না আমি। এই বিষয়ে থানাতে মামলা তো যাইতেছি, আজকে যাবো এক্ষণে যাই মামলা করুন। কালকে তো মামলা করতে, কালকে হাসপাতাল চলে দৌড়াদৌড়ি করিয়া আমি ওইখান থেকে আইসি, কীভাবে আইসি আমি নিজে কইতে পারি না। কটার সময় ঘটনা? দুপুর 1টা। এই যে এখন যে বন্ধ, তার ফলে তো যে সাধারণ মানুষ, এটার লেগে তো আমরা খুবই দুঃখিত। রাধানগর বাস অনার্সের পক্ষ থেকে, রাধানগর মানে ছোটো গাড়ি বড় গাড়ির পক্ষ থেকে আমরা খুবই দুঃখিত যে যাত্রীরা যে এইভাবে ইয়া হইতেছে, যে দুর্ভোগ হইতেছে। আপনার নামটা? আমার নাম সুবীর দে। আপনি এখানে বাস অনার্স সিন্ডিকেটের সেক্রেটারি। অন্যদিকে যানবাহন বন্ধ থাকায় এদিন চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, দৈনিক শ্রমজীবী মানুষ এবং বিশেষ করে সরকারি কর্মচারীরা বিপাকে পড়েন সময় মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে। অনেকেই বিকল্প যানবাহনের আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন। অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যক্তিগত গাড়ির সাহায্য নেন কেউ কেউ। কয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। হ্যাঁ, কালকে আইছিলাম, এখানে ডাইরেক্টর অফিসে মিটিং আসছিল, আর ফ্যামিলি আসতে দেখে এখানে থাকতে গেছি। আচ্ছা। কিন্তু এখন তো যাওয়া যাইতেছে না। মানে কারণটা কি তা? তাদের মধ্যে ড্রাইভারদের মধ্যে একটা গন্ডগোল ছিল বলে, এটা মীমাংসা না হওয়া পর্যন্ত গাড়ি চলতো না বলতে এরা। হ্যাঁ, বন্ধ যাইতো না। কই গেলেন হইলে? কয়ে গেলাম এখানে আয়া শুনছেন? কি শুনছেন? বন্ধ শুনছি আর কি। আচ্ছা, মানে গাড়ি চলতো না। আমি কয়ে গেলাম না, কিন্তু আয়া এখানে শুনছি যে গাড়ি চলে না। কি কারণে চলে না কিছু জিজ্ঞাসা করেন?
মানে আয়া কি শুনছো এখানে? এতটুকুই শুনছি যে কোনো গাড়ি চলে না, কি তা একটা ভেজাল হয়েছে। মানে কোন গাড়ি চলে না? ছোট বড় দুটোই চলতে না, বন্ধ। হুম। আগরতলা থেকে রাধানগর থেকে কয়? আচ্ছা, এখানে আয়া কি শুনছেন? এখানে আয়া দেখতেছি গাড়ি টাড়ি সব বন্ধ। কি বলে মারামারি হয়েছে নাকি তা জানি, হতে পারি না। মানে সব গাড়ি বন্ধ, সব গাড়ি মানে কোন সময় খুলবো কিছু কইছে না। তারা ডিসিশন নিছে বলে রাত্রেই বন্ধ আজগা, কোন সময় খুলবো কিছু কইছে না। এখানে এত শুনলাম গাড়ি বন্ধ, তা আমরা তো যাত্রীরা খুব অসুবিধা হইতেছে। স্কুল আছে, অফিস আছে, এর মধ্যে একটা দূর পূর্ণিমা, ভালো একটা দিন। এটাই ওখানে কি যে কমু, কোন সময় গাড়ি ছাড়বো, আমরা তো খুব অসুবিধার মধ্যে পড়ছি। কোন গাড়িগুলো যায় না? সব গাড়িই বন্ধ, সব গাড়িগুলোই বন্ধ। কইতাছে কেউ কেউ কইতাছে ছোট গাড়ি হইলে পাইবেন, কিন্তু গিয়া তো পাইতাছি না, হাইটেকটা আবার আইতেছে। এটাই আর কি কমু। কি কারণে বন্ধ কিছু কইছে না কইলো তো মানিক ভান্ডার নাকি মারামারি হয়েছে, এতটুকুই জানি। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গুরুত্বপূর্ণ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার করার দাবি জানিয়েছেন যান চালকরা। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন গাড়ির চালক এবং যাত্রীরা। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি এবং পরিবহন পরিষেবা পুনরায় স্বাভাবিক না হলে ভুগতে হবে সাধারণ মানুষকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত কর্মচারীদের চলতি মাসের বেতন হয়নি মঙ্গলবার পর্যন্ত। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন ত্রিপুরা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিমাত্র সুলভ আচরণের অভিযোগ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মঙ্গলবারও যেহেতু বেতন হয়নি, তাই বুধবার হোলি উপলক্ষে সরকারি ছুটির দিন থাকায় বুধবারও বেতন সম্ভব নয়। স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীদের পরিবার বিপাকে পড়বে বলে উল্লেখ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। कल होली है, लेकिन स्टेट गवर्नमेंट ने अभी तक पैसा हमारे टीटीएडीसी के स्टाफ के लिए या जो स्टेट गवर्नमेंट से डेप्यूटेड हैं टीटीएडीसी में, उनके लिए पैसा रिलीज नहीं किया है। हमने कई बार चिट्ठी लिखा, बात किया, लेकिन अभी तक कोई वजह नहीं देकर स्टेट गवर्नमेंट ने सैलरी रिलीज नहीं किया है। आपका दुश्मनी मेरे साथ हो सकता है, लेकिन गरीब लोगों को क्यों आप मार रहे हो? टीटीएडीसी में सिर्फ हमारा टीटीएडीसी का स्टाफ नहीं है, जो स्टेट गवर्नमेंट के एम्प्लॉयज है उनका भी स्टाफ है, वो भी डेप्यूटेड है, उनको भी पैसा नहीं मिल रहा है। तो अगर आपका दुश्मनी मेरे साथ है तो मेरे ऊपर निकालिए, गरीब लोगों को क्यों आप तंग करते हो? कल होली है, यहां में कुछ लीडर्स बोलते हैं कि हम लोग हिंदू हैं। होली का त्योहार में अगर कोई अपने बच्चे के लिए या कोई अपने बीवी के लिए या कोई अपने परिवार के लिए कुछ तोहफा देना चाहता है तो सैलरी नहीं मिला। अब 4 बज गया है, आज 3 तारीख, कल पूरा बैंक बंद है, 4 तारीख होली है, और आप होली के दिन में अपने ही लोगों को, राज्य के लोगों को आप तकलीफ दोगे क्यों? ये सवाल आपको पूछना चाहिए। पॉलिटिक्स উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় টমটমের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে টমটম থেকে ব্যাটারি চুরির সময় এক যুবককে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতকে থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেয় উত্তেজিত জনতা। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটলেও নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা। এই নিয়ে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা পরে রূপ নেয় সংঘর্ষের। ঘটনায় কদমতলা থানার
2 পুলিশ আধিকারিক এবং 13 নম্বর টিএসআর ব্যাটালিয়নের 3 জওয়ান আহত হন। গুরুতর জখম হয় ধৃত যুবকও। আহতদের কদমতলা সামাজিক হাসপাতালে ভর্তি করা হয় এবং ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে অভিযুক্তকে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। আমাদের একটা খবর আছে কালকে রাত্রেবেলা 10টার পরে 10:30টার দিকে যে প্রত্যেক রায় আমাদের মানে এই কদমতলা থানার আন্ডারে একটা জায়গা আছে, সেখানে নাকি একটা চোর দূরে আছে। সেই জন্য সেখানে আমাদের থানার 2 জন অফিসার সাথে টিএসআর পার্সোনাল যায়। যার পর যে সময় চোরটাকে মানে রেস্কিউ করতে যায়, তেমন তারা চোরকেও মেরেছে, মানে সকল চোর এবং আমাদের যে অফিসার এবং টিএসআর পার্সোনাল তাদেরকেও উপরে তারা আক্রমণ করেছে এবং তারা গ্রিভিয়াসলি ইনজুর্ড হয়েছে। তো সাবসিকুয়েন্টলি যে আননোন পার্সন, যে পার্সনটা ডিটেন করেছে চোর হিসাবে, তাকে এবং আমাদের যে পুলিশ পার্সোনাল টিএসআর পার্সোনাল তাদেরকে আমরা কদমতলা হাসপাতালের মধ্যে অ্যাডমিট করানো হয় এবং তারা এখন চিকিৎসাধীন আছে। এর মধ্যে যে লোকটা সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছে তাকে ধর্মনগর হাসপাতালে রেফার করা হয়। তারা বর্তমানে সবাই চিকিৎসাধীন আছে। স্যার, কাউকে কি আটক করেছেন? হ্যাঁ, আমরা এই বিষয়ে একটা মামলা নিয়েছি কদমতলা থানার মধ্যে 12 নম্বর কেস, অ্যাটেম্প টু মার্ডার এবং বিভিন্ন সেকশন যে অন ডিউটি পুলিশ পার্সোনাল ডিসচার্জিং অফ গভর্নমেন্ট ডিউটি করতে গিয়ে তাদের উপর আক্রমণ করেছে, সেই সেকশনগুলি লাগিয়ে আমরা একটা কেস নিয়েছি। কেস নেওয়ার পর আমরা একটা বিশাল পুলিশ বাহিনী এখানে গিয়ে আমরা এসডিপি স্যারের নেতৃত্বে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ 9 পর্দায়। নমস্কার।